নিশো এক দৃষ্টিতে এদের দিকে তাকিয়ে আছেন। এত দূর থেকে কথাবার্তা তিনি কিছুই শুনতে পাচ্ছেন না, হত্যার দৃশ্যটি শুধু দেখেছেন। এত সহজে একজন শান্ত ভঙ্গিতে মানুষকে খুন করা যায় তা তার কল্পনাতেও ছিল না। তিনি শব্দ করে বমি করলেন, তার নাড়ি ভুঁড়ি যেন উঠে আসতে চাইছে। মনে মনে বললেন, হে ঈশ্বর, এ কি দেখলাম। তার মনে রইল না যে তিনি ঈশ্বর বিশ্বাস করেন না, স্বর্গ নরক তিনি বিশ্বাস করেন না। জেনারেল ডোফা বিস্মিত গলায় বললেন, মাওয়া, তুমি যা বলছো তাকে সত্যি? হ্যাঁ সত্যি। ফকনার মারা পড়েছে? হ্যাঁ পড়েছে। আর নিশো? নিশোর কি অবস্থা? মারা গেছে স্যার। তোমার গলায় এমন শুকনো শোনাচ্ছে কেন? আমি আহত, হাঁটুতে গুলি লেগেছে, হাতের 3টি আঙুল উড়ে গেছে। শুনে অত্যন্ত দুঃখিত হলাম, তবে দেশের জন্য সবাইকে কিছু না কিছু ত্যাগ করতে হয়। তুমি কয়েকটা আঙুল ত্যাগ করলে। জি স্যার। আমাদের দিকে হতাহতের সংখ্যা কেমন? অনেক। তাতে কোনো অসুবিধা নেই, নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা হবে, বিরাট ক্ষতিপূরণ। তাদের সবাইকে জাতীয় বীর ঘোষণা করা হবে। শুনে খুশি হলাম। শোনো, নিশোর মৃতদেহ কি লুকানো হয়েছে? হ্যাঁ। খুব ভালো, খুবই ভালো, অত্যন্ত আনন্দের সংবাদ। দেশের সর্বোচ্চ সামরিক খেতাব তোমার জন্য ব্যবস্থা করা হবে। আপনাকে অসম্ভব ধন্যবাদ স্যার। আপনার পক্ষে কি এখানে আসা সম্ভব হবে? সৈন্যরা আপনাকে দেখতে পেলে অত্যন্ত আনন্দিত হবে। তারা বীরের মতো যুদ্ধ করেছে। আমি আসব। সৈন্যরা আমার সন্তানের মতো, আমি অবশ্যই আসব। সামরিক হেলিকপ্টারে করে আসব। কখন রওনা হবেন স্যার? ধরো 10 মিনিট। 10 মিনিটের মাথায় রওনা হচ্ছি। জেনারেল ডোফা রিসিভার নামিয়ে পাশে দাঁড়ানো মিলিটারি একটারি চোখে চোখ রেখে হাসলো। মুহূর্তের মধ্যে হাসি সামলে নিয়ে মৃদু গলায় বলল, মাওয়া মিথ্যা কথা বলছে, সাজানো কথা বলছে। মিলিটারি অ্যাটাচি অবাক হয়ে বললেন, আমার কাছে কিন্তু স্যার সাজানো কথা বলে মনে হয়নি। তোমার বুদ্ধি একটা গরিলার বুদ্ধির চেয়ে খুব বেশি নয় বলেই কিছু বুঝতে পারছো না। ও ধরা পড়েছে ফকনারের হাতে। বেটা যা বলতে বলেছে তাই সে বলেছে। বানরের মতো ভীরু একদল মানুষ নিয়ে আমার সৈন্যবাহিনী সাজানো। মিলিটারি অ্যাটাচি একবার ভাবলো, জিজ্ঞেস করে, স্যার কি করে বুঝলেন মাও মিথ্যা কথা বলছে? কিন্তু জিজ্ঞেস করার মতো সাহস সঞ্চয় করতে উঠতে পারল না। সে আসলেই ভীরু। সময় 12টা 25। দুটি ট্রান্সপোর্ট হেলিকপ্টার পোর্টারের উপর দিয়ে চক্কর দিচ্ছে। জেনারেল র্যাবি নিজেই এসেছে, তার সঙ্গে 117 জনের একটি সুসজ্জিত কমান্ডো দল। হেলিকপ্টার দুবার নামার মতো ভঙ্গি করে উপরে উঠে গেল। র্যাবি পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। জেনারেল ডোফার ধারণা যদি সত্যি হয়, তাহলে হেলিকপ্টার নিয়ে নিচে নামা হবে বড় ধরনের বোকামি, সরাসরি বাঘের মুখে পড়ে যাওয়া। তার চেয়ে আকাশে থাকা ভালো। ফোর্টনের 37 মাইল উপরে প্যারাপ্লুটার নামানো হয়েছে। ইতিমধ্যে তারা এসে পড়ুক, ব্যস্ততার কিছু নেই। জেনারেল র্যাবির চোখে ফিল্ড টেলিস্কোপে দেখা যাচ্ছে বিরান জনভূমি। এর মানেও সে বুঝতে পারছে না। র্যাবি হেলিকপ্টার পাইলটের পেছনে বসেছিল। পাইলটের কাঁধে টোকা দিয়ে বলল, কিছু বুঝতে পারছো? পাইলট মাথা ঘুরিয়ে বলল, একটা জিনিসই বুঝতে পারছি, সেটা হচ্ছে ফোরকন্টেতে কেউ নেই। ঘাপটি মেরে বসে আছো হয়তো, তা থাকতে পারে। তুমি ফায়ারিং রেঞ্জের বাইরে আছো তো? তা আছি। 10 মিনিটের মাথায় প্যারাট্রুপাররা ফোরটনকে ঢুকলো। গ্রাউন্ড থেকে জানানো হলো অল ক্লিয়ার। জেনারেল র্যাবিকে নিয়ে হেলিকপ্টারে নেমে এলো। জেনারেল র্যাবি প্রথম যে কথাটি বলল তা হচ্ছে, এতে দেখি ভয়াবহ অবস্থা। এটা কি করেছে? ফোরটনকো মোটামুটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেখানে সেখানে মৃতদেহ পড়ে আছে। ফ্যামিলি কোয়ার্টারগুলি থেকে মহিলা এবং শিশুদের কান্না শোনা যাচ্ছে। জেনারেল র্যাবি কঠিন গলায় বললেন, ফোরটনকোকে কেউ নেই। এ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হবার পর আমাকে জানাও, আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। প্রতিটি ঘর দেখা হয়েছে স্যার। ভালো কথা। 100 ভাগ অ্যালার্ট থাকতে হবে। ব্যাংকারগুলির পজিশন নাও। নেওয়া হয়েছে স্যার। চমৎকার। ফ্যামিলি কোয়ার্টারে যারা আছে তাদের নিয়ে আসার ব্যবস্থা করো। তাদের কাছ থেকে শোনো কি হয়েছে।
আর ডেড বডিগুলোর একটা ব্যবস্থা করো। কজন মারা গেছে তাদের লিস্ট তৈরি করো। প্যারাট্রুপার বাহিনীর কমান্ডার কে? কর্নেল ফাতা। সে কোথায়? আমার কাছে কি ইতিমধ্যে তার রিপোর্ট করার কথা না? স্যার, আমি ওনাকে খবর দিচ্ছি। জেনারেল র্যাবি বিরক্তিতে ভ্রু কুঁচকালো, আর ঠিক তখনই ভয়াবহ বিস্ফোরণ হলো। ফোরটনকের গুদাম ঘরটি বিস্ফোরণের চাপে কয়েক ফুট শূন্যে উঠে গিয়ে প্রচন্ড শব্দে গড়িয়ে পড়ল, আর তার সঙ্গে সঙ্গে একসাথে বেশ কিছু LMG গর্জে উঠল। র্যাবি শুধু বলল, কি হচ্ছে? এর বেশি কিছু বলতে পারল না, কারণ তার কথা শেষ হবার আগেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে। মাথার উপরে বিম দেয়া উঁচু ছাদ খুলে আসছে। প্যারাট্রুপার দলের অধিনায়ক কর্নেল ফাতা ফোরটনকে সার্বদক্ষিণে ব্যাংকারে বসে অনুসন্ধানী দল কিভাবে পাঠানো হবে তা ঠিকঠাক করছিল। তার মুখে চুরুট। বিস্ফোরণের পরপর সে ঠান্ডা গলায় বলল, খুব বড় রকমের বোকামি হয়েছে, খুবই বড় ধরনের বোকামি হয়েছে। কি বোকামি হয়েছে তা বলার মতো অবসর হলো না। 3 ইঞ্চি মর্টারের একটি গোলা এসে পড়ল, নিখুঁত নিশানা, যার থেকে অনুমান করা যায় ব্যাংকারগুলির পজিশন মতো মর্টারের গোলা ছোড়া হচ্ছে। প্রতিটি ব্যাংকার আক্রান্ত হবে। পরবর্তী 20 মিনিটে যা ঘটল তার নাম হচ্ছে হতবুদ্ধি সৈন্যবাহিনীর রিফ্লেক্স অ্যাকশন জনিত বিশৃঙ্খলা। ওরা ভেতর থেকে আক্রান্ত হয়েছে, এটা বুঝতে বুঝতেই বেশ কিছু সময় নষ্ট হলো। ব্যাংকারের নিরাপদ আশ্রয়ে যারা ছিল তারা ভেতরের দিকে গুলি করবে কি করবে না সে সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো তারা ক্রল করে আক্রমণের কেন্দ্রবিন্দুতে যাবে, কিন্তু আক্রমণের কোনো কেন্দ্রবিন্দু ছিল না। তাদের অস্ত্রশস্ত্র ছিল দূর পাল্লার জন্য উপযুক্ত। প্রায় হাতাহাতি পর্যায়ের যুদ্ধের প্রস্তুতি তাদের ছিল না। বিপক্ষ দলের জনবল সম্পর্কেও একটি ভুল ধারণা তৈরি হলো, যা মানসিকভাবে তাদের কাবু করে ফেলল। শুধু হেলিকপ্টার দুটির পাশে দাঁড়ানো 10 জনকে একটি ইউনিটের মাথায় ঠান্ডা রাখলো। মুহূর্তের মধ্যে তারা দুটি লাইট মেশিন গান বসিয়ে ফেলল, যে ভুলটা সবাই করেছে। পাগলের মতো নির্বিচারে গুলিবর্ষণ তো তারা করলো না, কভার নেবার চেষ্টা করতে লাগলো। রবিনসন তার দলের সবচেয়ে শক্তিশালী অংশকে রেখেছিল হেলিকপ্টার দখলের জন্য। তারা তা করতে পারল না। হেলিকপ্টার রক্ষী বাহিনী রবিনসনের দলকে কাছে ঘেঁষতে দিল না। রবিনসনের দল যা করতে পারল তা হচ্ছে রকেট লঞ্চারের সাহায্যে দুটি হেলিকপ্টার একটিতে আগুন ধরিয়ে দেয়। ফোরটনকের সর্বত্রই আগুন জ্বলছে। রবিনসন হেলিকপ্টার রক্ষী বাহিনীর নজর ঢাকবার জন্য একটি স্মোক বোম ব্যবহার করেছে। সেই ঘন কালো ধোঁয়ার চারিদিকে অন্ধকার। বাইরের ব্যাংকারগুলি থেকে HMGর গুলিবর্ষণে কান ফাটানো আওয়াজ। তারা গুলি চালাচ্ছে বাইরে, যে কোনো মুহূর্তে বাইরে থেকে আক্রমণ হবে, এটাই তাদের গুলিবর্ষণের কারণ। হতভম্ব জেনারেল র্যাবি চরম বিশৃঙ্খলার মধ্যে ডোফার সঙ্গে যোগাযোগ করলো। ভাঙা ভাঙা গলায় বলল, বড় রকমের ফাঁদে পড়ে গেছি স্যার। ডোফা শুকনো গলায় বলল, কি ব্যাপার? ফকনারের দল ভেতর থেকে আমাদের আক্রমণ করছে। আশঙ্কা করছি বাইরে থেকে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে আক্রমণ হবে। এখন কি আক্রমণ বন্ধ? জি, কিছুক্ষণ আগে গোলাবর্ষণ বন্ধ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কি? এখনো পুরো রিপোর্ট পাইনি, তবে অবস্থা বেশি ভালো না, বলা যেতে পারে খুবই খারাপ অবস্থা। তুমি জেনারেল না হয়ে একটা ছাগল হলে ভালো হতো। আমরা পরিস্থিতির শিকার হয়েছি স্যার। পরিস্থিতি? তোমাদের পশ্চাৎ দেশ দিয়ে প্রবেশ করানো হবে। জেনারেল ডোফা ওয়্যারলেস রিসিভার নামিয়ে রেখে দীর্ঘ সময় চুপ করে বসে রইল। র্যাবের কাছ থেকে ক্ষয়ক্ষতির পুরো বিবরণ পাওয়ার পর জেনারেল ডোফা মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো। তাদের রুদ্ধদ্বার বৈঠক চলল প্রায় ঘণ্টাখানেক। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে না। রাষ্ট্রপ্রধানরা তাদের বিরাট বিপর্যয়ের সময়ও মাথা ঠান্ডা রাখেন, হাসি মুখে কথা বলেন। জেনারেল ডোফাও তাই খুব ঠান্ডা মাথায় হাসি মুখে যে কথাটি শেষ মুহূর্তে বললেন তার সরল অর্থ হচ্ছে, ঈশ্বর দুটি শয়তান তৈরি করেছেন। দুটির একটি হচ্ছে আদমকে গন্ধফল খাইয়েছে, আর অন্যটি হচ্ছে মার্কিন সরকার। রাষ্ট্রদূত সেই কথায় প্রাণ খুলে হাসলো, মধুর সুরে বলল, আপনি খুবই রসিক, তবে ভয় নেই, আমরা আপনার পেছনে আছি। ডোফা হাসি মুখে বলল, শুনে খুবই আনন্দ হচ্ছে, তবে সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে আপনারা একই সঙ্গে 2-3 জনের পেছনে থাকেন। এই মুহূর্তে হয়তোবা অন্য একজন জেনারেলের পেছনেও আছেন, আবার কে জানে হয়তোবা ফকনারের পেছনেও আছেন।
আপনি খুবই রসিক। ঠিক ধরেছেন, খুবই রসিক। দুপুরে ডোফা তার স্বভাব নিয়মের ব্যতিক্রম না করে নদীতে সাঁতার কাটতে গেল। তার জন্য একটি ক্যাবিনেট মিটিং করতে হলো। এখন তার কোনো কিছুতেই মন বসছে না। নদীর পাড়ে টিভি ক্যামেরাম্যান, সরকারের তথ্য মন্ত্রণালয়ের তথ্যচিত্রের গাড়ি এবং বেশ কজন পত্রিকার ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে। আগামীকালের পত্রিকায় ডোফার সাঁতারের ছবি ছাপা হবে। খবরের ধরন কি হবে তথ্য মন্ত্রণালয় তাও জানিয়ে দেবে। ইতিমধ্যে তাও লেখা হয়ে গেছে। ফটোকপি করা হচ্ছে। ডোফার অনুমতি পেলেই সাংবাদিকদের হাতে হাতে দিয়ে দেওয়া হবে। নিশো ক্ষীণ স্বরে বললেন, আমরা কোথায় যাচ্ছি তাকে জানতে পারি? ফকনার হাসি মুখে বলল, নিশ্চয়ই জানতে পারেন, এটা কোনো গোপন সংবাদ নয়। তাহলে বলো কোথায় যাচ্ছি। জানলে বলতাম, আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি। উত্তর দিক থেকে যাচ্ছি এইটুকু বলতে পারি। তোমার পরিকল্পনা কি? এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। আপনাকে নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে যাবার পরিকল্পনাটি নষ্ট হয়েছে। ফোর্টনকে তো যে তোমার দখলে ছিল সবাই কি মারা গেছে? তাই তো মনে হচ্ছে। ফিরে তো কেউ আসেনি। কেউ কেউ বেঁচে থাকতেও পারে, বেঁচে থাকলেও যোগাযোগ বিচ্ছিন্ন। তুমি ওদের কোনো খোঁজ খবর করার চেষ্টা করনি? না, করিনি। কারণ এমন কোনো কথা ছিল না। নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর রওনা দিয়েছি। ডোফার সেনাবাহিনীর হাতে ধরা পড়ার ইচ্ছা নেই। এখন আছি আমরা মাত্র 7 জন। না, 8 জন। আপনিও আমাদের সঙ্গে আছেন। দয়া করে চুপ করে থাকলে আমার সুবিধা হয়। কথা বলতে ভালো লাগছে না। নিশো চুপ করে গেলেন। দলটি অতি দ্রুত চলছে। সন্ধ্যা পর্যন্ত তারা লুকিয়ে ছিল। অন্ধকার হবার পর যাত্রা শুরু করেছে। বিরতিহীন যাত্রা। এখন প্রায় মধ্যরাত। এর মধ্যে এরা এক মুহূর্তের জন্য বিশ্রাম করেনি। নিশোকে একজন পিঠে তুলে নিয়েছে। সে আছে মাঝখানে। সেও অন্যদের মতো সমানতালে পা ফেলছে। নিশো একবার শুধু বললেন, তোমার কষ্ট হচ্ছে? লোকটি কর্কশ গলায় বলল, তুমি যখন কথা বলো তখনই শুধু কষ্ট হয়, নয়তো হয় না। নিশো চুপ করে গেলেন। তার প্রচন্ড ঘুম পাচ্ছে। ঘুম পাওয়ার ধরনটা অন্যরকম। মনে হচ্ছে সমস্ত শরীর ঘুমিয়ে পড়তে চাচ্ছে। তিনি মাঝে মাঝে ঝিমোচ্ছেন। চোখ মেলে রাখতে পারছেন না, আবার ঘুমিয়ে পড়তেও লজ্জা লাগছে। মধ্যরাতে তারা থামলো। ফকনার কফির মগ নিয়ে নিশোর পাশে গিয়ে দাঁড়ালো। ঘুমোচ্ছেন নাকি? নিশোর তন্দ্রা ভেঙে গেল। তিনি অবশ্য কিছু বললেন না। নিন, আপনার জন্য কফি এনেছি। খেতে ইচ্ছা করছে না। আমরা এক্ষুনি রওনা হব। কফি খেলে আপনার চলতে সুবিধা হবে। আমি তো আর চলি না, পিঠে শুয়ে থাকি। পিঠে শুয়ে থাকতেও কষ্ট কম হবে। নিন, কফি দিন। নিশো কফি খেয়ে এক চুমুক দিয়েই হড়ঘড় করে বমি করে ফেললেন। আপনার শরীর কি বেশি খারাপ? বুঝতে পারছি না। বোধ শক্তি নষ্ট হয়ে গেছে। কেমন একটা ঘোরের মতো লাগছে। ফকনার এগিয়ে এসে নিশোর কপালে হাত রেখে চমকে উঠল। গা পুড়ে যাচ্ছে। আপনার শরীর তো মনে হচ্ছে বেশ খারাপ। নিশো জবাব দিল না। ফকনার বলল, এত প্রচন্ড জ্বর কি আপনার আগে ছিল? জানি না। মনে হয় মরতে বসেছি। তোমরা এখন কি রওনা হতে চাও? হ্যাঁ। আমাকে কি 8 ঘন্টা সময় দিতে পারবে? আমার মনে হচ্ছে 8 ঘন্টার মধ্যেই আমার কিছু একটা হয়ে যাবে। তখন নিশ্চিন্ত মনে তোমরা রওনা হতে পারবে। ফকনার গম্ভীর গলায় বলল, আপনি যদি পুরোপুরি নিশ্চিত হন তাহলে 8 ঘন্টা অপেক্ষা করা যেতে পারে। তবে মুশকিল কি জানেন? মৃত্যুর আগে যে শ্বাসকষ্ট সেটা শুরু হবার পর সাধারণত 2-3 ঘন্টার সময় পর লোকজন মারা যায়। আপনার শ্বাসকষ্ট এখনো শুরুই হয়নি। নিশো হেসে ফেললেন। ফকনার বলল, দয়া করে 48 ঘন্টা বেঁচে থাকুন, তাহলেই হবে। কি হবে? এর মধ্যেই লোকজন জানতে শুরু করবে নিশো এখনো বেঁচে আছে। বিরাট একটা চাপ ডোফার উপর পড়বে। শুরু হবে গৃহযুদ্ধ। জেনারেলদের কেউ কেউ যেদিকে বাতাস সেদিকে খাপ খেয়ে পালাবার চেষ্টা করবে। আমরা যখন গ্রামে লুকিয়েছিলাম তখনই গ্রামের বেশিরভাগ লোক জেনে গেছে আপনি বেঁচে আছেন। এইসব খবর দ্রুত ছড়ায়। কে জানে, হয়তো ইতিমধ্যেই গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। নিশো কাতর গলায় বললেন, আমার কারণে হাজার হাজার লোক মারা যাবে, এই দৃশ্য দেখতে আমি রাজি নই। তুমি হয়তো জানো না, আমার যখন থেকে এখানে বের করে আনলে তখন থেকে আমি ঈশ্বরের কাছ থেকে আমার মৃত্যু কামনা করছি। আপনি কিন্তু একবার বলেছেন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না। তুমি করো। আমি ঈশ্বর বা মানুষ কোনোটাই বিশ্বাস করি না। বন্ধুকে বিশ্বাস করো, তাই না?
তা করি। ফকনার নিজের জন্য আরেক পেয়ালা কফি এনে নিশোর পাশে বসতে বসতে বলল, পাখিকে নিয়ে যে কবিতাটা লিখেছিলেন ওটা পড়ুন, শুনি কি লিখেছেন। নিশো জবাব দিল না। ফকনার বলল, পাখি, নারী, ফুল ছাড়া অন্য কিছু নিয়ে কি আপনি কবিতা লিখেছেন? যেমন ধরুন বন্দুক। বন্দুক নিয়ে কখনো লিখেছেন? হ্যাঁ লিখেছি। শুনতে চাও? না, পাখির কবিতাটাই পড়ুন। প্রথমে আপনার নিজের ভাষায় পড়বেন, তারপর অনুবাদ করবেন। নিশো নিজের ভাষায় পড়লেন না, সরাসরি অনুবাদ করলেন। ফকনার আগ্রহ নিয়ে শুনল। সোনালি ডানার একটি চমৎকার পাখি আমার পাশে এসে বসেছিল। আরো অনেক দূর। আবার যাত্রা শুরু হলো। অসম্ভব খারাপ লাগছে তার। বারবারই মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছেন। চারিদিক অন্ধকার হয়ে আসছে। আবার কিছুক্ষণ পর পর চাঁদের আলো চোখে পড়ছে। গভীর বনে চাঁদের আলো। কি অদ্ভুত দৃশ্য! তন্দ্রার মতো আসছে। এই তন্দ্রার মধ্যেও তার মনে হলো তিনি অসীম ভাগ্যবান। মৃত্যুর আগে তার প্রিয় জন্মভূমির কিছু মায়াময় দৃশ্য দেখতে পেলেন। জেলখানার অন্ধকার কূপে তাকে মরতে হলো না। যাদের জন্য এটা সম্ভব হলো তাদেরকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, কিন্তু বড়ই ক্লান্ত লাগছে। ঘুমে চোখ জড়িয়ে আসছে। তার কেবলই মনে হচ্ছে একবার ঘুমিয়ে পড়লে তার ঘুম আর ভাঙবে না। সম্রাট নিশোর চোখ মেললেন। ফকফকা দিনের আলো। চারিদিকে সূর্য তখন দূরে উঠে গেছে। তিনি বিশাল এক পিপুল গাছের নিচে শুয়ে আছেন। তার সামনে ফকনার হাসি মুখে দাঁড়িয়ে আছে। এখনো মনে হচ্ছে তিনি বেঁচে আছেন। তাই তো দেখছি। আমরা এখানে পৌঁছেছি অনেক আগে। আপনি ঘুমোচ্ছিলেন, তাই জাগাইনি। এখন দয়া করে হাত মুখ ধুয়ে কিছু খাবার খান। আপনার জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? জেনারেল ডোফা ক্ষমতাচ্যুত হয়েছেন। অন্য একজন ক্ষমতা গ্রহণ করেছেন। নতুন জেনারেল ঘোষণা করেছেন নিশো বেঁচে আছেন। তাকে রাজনীতিতে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। কোথায় পেলে এই খবর? প্রাথমিক খবর পেয়েছি ওয়্যারলেসে। তবে নতুন জেনারেল বেতার ভাষণ দেবেন। আপনাকে ডেকে তোলার উদ্দেশ্য হচ্ছে বেতার ভাষণটি শোনানো। নতুন জেনারেল নাম হচ্ছে অ্যামিও। তিনি আবেগপূর্ণ একটি ভাষণ দিলেন, যার মূল বক্তব্য হচ্ছে, মহান নেতা নিশোকে যেসব চক্রান্তকারীরা জেলখানায় আটকে রেখে তার মৃত্যু সংবাদ প্রচার করেছে, বিশেষ সামরিক আদালতে তাদের প্রত্যেকের বিচার হবে। জনগণের প্রাণপ্রিয় নেতাকে অত্যন্ত সম্মানের সঙ্গে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে। মহান নেতা আজ দুপুরের মধ্যেই রাজনীতিতে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। ফকনার বলল, আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে। হেলিকপ্টার আসবে। আমরা আপনাদের অবস্থান জানিয়ে দিয়েছি। হেলিকপ্টারের ডাক্তারও আসছেন। আপনি এখন কেমন বোধ করছেন সেটা বলুন। ভালো। মার্কিন সরকারকেও টোনকে নড়েছে। তারাও যোগাযোগ করেছে। আমাদের নিয়ে যাবার জন্য একটি সি প্লেন পাঠাচ্ছে। ফকনার চুরুট ধরালো, আর ঠিক তখনই হেলিকপ্টারের পাখার আওয়াজ পাওয়া গেল। হেলিকপ্টার থেকে ডাক্তার এবং নার্স ছাড়াও 10 জন কমান্ডো একটি দল নামলো। ফকনার চুরুট নিয়ে এগিয়ে গেল। কমান্ডো দলের প্রধান উষ্ণ গলায় বলল, আশা করছি আপনি কর্নেল ফকনার। হ্যাঁ। ফকনার আরো কিছু হয়তো বলার ইচ্ছা ছিল, সেই সুযোগ পেল না। কমান্ডো দলের সবাই হাতের স্বয়ংক্রিয় অস্ত্র একসঙ্গে গর্জে উঠল। সম্রাট নিশো এবং ফকনারের দলের 7 জন প্রায় সঙ্গে সঙ্গেই মারা গেল। ডাক্তার এবং নার্সকে হত্যা করা হলো তার পরপরই। জেনারেল অ্যামিও নিশোকে রাজধানীতে আনতে চাননি। সামরিক শাসনের অবসান ঘটানোর কোনো পরিকল্পনা তার ছিল না। তাছাড়া আমেরিকান রাষ্ট্রদূত জেনারেল অ্যামিওকে জানিয়েছেন যে মার্কিন সরকারের মনে করেন এই দেশের জন্য দেশের সামরিক শাসনই উত্তম। নিশোকে এই সময় জাহির করা মানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি। উন্নয়নশীল দেশের জন্য যা অশুভ। সন্ধ্যাবেলা সমগ্র বিশ্ববাসী জানল, শেষ মুহূর্তে কুচক্রীর ড্রোফার অনুসারীরা নিশোকে ফোরটনকে হত্যা করেছে। জেনারেল অ্যামিও বেতার ও টিভি মারফত এই খবর দিতে গিয়ে কেঁদে ফেললেন। 10 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। আমেরিকান প্রেসিডেন্ট গভীর সমবেদনা জানিয়ে বার্তা পাঠালেন। নিশোর নিজের রচনা কিছু অংশই তার কবরের শোকগাথায় ব্যবহার করা হয়েছে। মানুষকে ঘৃণা করার অপরাধে কখনো কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি, অথচ
মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে।